হ্যালো এভরিওয়ান। আজ থেকে ঠিক 2.5 বছর আগে আমি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসছিলাম একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। আর আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করব আমার আসার পেছনের গল্প। আসার পরে প্রথমের দিকে যে স্ট্রাগলটা ছিল সেই স্ট্রাগলটা, বাসা খুঁজে পাওয়া, প্রথম কাজ খুঁজে পাওয়া, প্রথম গাড়ি কেনা, স্টাডি অ্যান্ড ওয়ার্ক দুইটাকে একসাথে ব্যালেন্স করে কিভাবে আমার সমস্ত খরচ আমি বহন করলাম এবং এখন কি করতেছি এবং আগামী দিনগুলোতে কি করব সেই অনুযায়ী বর্তমানে কিভাবে প্রিপারেশন নিচ্ছি, সেই সমস্ত তথ্য দিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা। তাই বলে রাখি যে এই ভিডিওটা একটু লং হবে, আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটা সম্পূর্ণ দেখার, তাহলে হয়তোবা অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন যারা কিনা আগামী দিনে অস্ট্রেলিয়াতে আসার কথা ভাবতেছেন কিংবা আগামী 2 থেকে 3, 4, 5 মাস পরে আসবেন অথবা নতুন আসছেন যারা, তাদের সবার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর আপনি এখন যখন ভিডিওটা দেখতেছেন, যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের বা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। পুরো ভিডিওতে যদি আমার কথা বলায় বা কোথাও কোনো ভুল থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আলোচনা না করে আমরা মেইন ভিডিওতে চলে যাই। আমি যখন আসি অস্ট্রেলিয়াতে তখন 2023 সালের ঠিক জানুয়ারি মাসের শেষের দিকে আমি অস্ট্রেলিয়াতে আসি। আর আসার আগে আমি প্রায় 6 মাস মতো প্রিপারেশন নিয়েছিলাম। আমার একটা বড় স্টাডি গ্যাপ ছিল। আমি 2016 সালে অথবা 15 শেষের দিকে আমি আমার ব্যাচেলর শেষ করি বাংলাদেশে একটা ইউনিভার্সিটি থেকে, সেটা হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, AIUB। সেখান থেকে আমি আমার পড়াশোনা শেষ করার পরে আমি আমার জবে ঢুকে যাই। তারপরে আমি কন্টিনিউয়াসলি জব করতে থাকি এবং জব করা অবস্থাতেই আমি ডিসিশন নেই যে আমি আমার মাস্টার্স করার জন্য আমি দেশের বাইরে চলে আসব। এবং এটা আমার জন্য খুব বেশি প্রবলেম হয়ে দাঁড়ায় নাই। অনেকের মাথায় প্রশ্ন থাকে যে একটা বড় স্টাডি গ্যাপ থাকলে হয়তো বা স্টুডেন্ট ভিসা পাওয়া যায় না। যদি আপনি প্রপারলি এক্সপ্লেন করতে পারেন আপনার ভিসা অ্যাপ্লিকেশনে যে আপনি কেন পড়াশোনা করতে চাচ্ছেন এবং যেই সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেটা আপনার বর্তমান যেই জব সেটাতে কতটুকু রেলিভেন্ট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো আমি 6 মাস মতো প্রিপারেশন সময় থাকে। এর ভিতরে আমার মনে আছে যে আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি আমার আইএলস বা ইংলিশ টেস্টের জন্য আমি প্রথম আইএলস দেই। ওটার জন্য আমি অনলি 22 দিন মতো সময় পেয়েছিলাম এবং 22 দিনে আমি ভালো একটা স্কোর করি, যেটা আমার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ছিল তার সাথে আমি ভালো স্কোর করি। আমার তখন 7.5 ছিল ওভারঅল, নো ব্যান্ড লেস দেন 6.5। সো যখন আমি এখানে আসাটাও একটু ডিফারেন্ট ছিল। আমি সবাইকে জানায় আসতে পারি নাই। আমি হয়তোবা খুবই একটা ডিফারেন্ট ওয়েতে আসছি। আমি যখন এখানে আসছি আমার মনে আছে আমি শুধুমাত্র আমার একটা কাঁধের ব্যাগ, যেখানে আমার অফিসের ল্যাপটপ অ্যান্ড আমি নর্মালি অফিসে ট্রাভেল করার জন্য যেই লাগেজটা ইউজ করতাম, ছোট একটা লাগেজ, সেই ক্যারি অন লাগেজে গুটি কয়েক কাপড় চোপড় নিয়ে আমি অস্ট্রেলিয়াতে আসি। আমি যখন অস্ট্রেলিয়াতে আসি আমার মনে আছে আমার অনেক লং ফ্লাইট ছিল। আমি মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে দেন সিডনিতে আসার পরে আমার প্রথমে থাকার জায়গা নিয়ে আমার কোনো টেনশন ছিল না, কারণ আমি অনেক ট্রাভেল করছি এর আগে। সো এয়ারবিএনবি বা হোটেল করে থাকার মতো প্ল্যান করে আসছিলাম। বাট যাই হোক, আমার সবচাইতে কাছের ফ্রেন্ড যার বাসা ক্যানবেরাতে, সে আমাকে ক্যানবেরাতে আসতে বলে। আমি ক্যানবেরাতে আসি। সিডনি থেকে ক্যানবেরাতে মারিস নামে একটা বাস আছে, সেই বাসে করে আমি ক্যানবেরাতে আসি। আমার অনেক বড় একটা লং জার্নি ছিল। আমি আমার ফ্যামিলির সাথে কানেক্টেড ছিলাম না ওই লং জার্নির সময়টাতে। যাই হোক, আমি ক্যানবেরাতে আসলাম। ক্যানবেরাতে আসার পরে আমি তাদের বাসাতে প্রায় আই থিঙ্ক 1 থেকে 1.5 মাস ছিলাম প্রথম অবস্থায়। তারা আমাকে খুবই সাপোর্ট করছে সমস্ত বিষয়ে। প্রথম অবস্থায় আপনি যতই এই যে আমার ভিডিও দেখেন, যতই ইনফরমেশন আপনি নেন ইন্টারনেট থেকে রিসার্চ করে, আপনি যতক্ষণ না পর্যন্ত আসবেন ততক্ষণ পর্যন্ত না আপনি যত ইনফরমেশনই নেন না কেন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা না পাবেন না। সো প্রথমের দিকটা খুবই রাত ছিল আমার জন্য। আমি আসার পরে ওয়েদারের একটা ব্যাপার ছিল, কাপড় চোপড় আমি যেহেতু নিয়ে আসি নাই, এখানে যেরকম ওয়েদার ছিল সেই ওয়েদার অনুযায়ী আমি কাপড় চোপড় নিয়ে আসি নাই, আমার জন্য খুবই হার্ড ছিল। যাই হোক, আমি প্রথমে কিছুদিন অনেক কষ্ট হয়। প্রথম 3-4 দিন আমার মনে হয় আমি বাসাতেই ছিলাম। এরপরে যখন আমি বাইরে চলাফেরা করতে গেলাম, যেহেতু আমি ক্যানবেরাতে আসছিলাম, বাইরে যখন চলাফেরা করতে গেলাম দেখলাম যে এখানে পাবলিক ট্রান্সপোর্ট, স্পেশালি ক্যানবেরাতে পাবলিক ট্রান্সপোর্ট
খুব একটা ভালো না, অনেক সময় লাগে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে, কারণ বাস অনেক থামে। এখানে মেট্রো নাই, এখানে শুধু ট্রাম এবং আপনার পাবলিক ট্রান্সপোর্ট বলতে বাস আছে। তো যাই হোক, আমি 1 সপ্তাহের মধ্যেই আমি একটা গাড়ি কিনলাম। আমি বাংলাদেশ থাকতেই আমার গাড়ি চালানোর একটা অভ্যাস ছিল, বা গাড়ি চালানো আমি শিখছিলাম বাংলাদেশ থাকতেই। আমার যদিও গাড়ি ছিল না, বাট বাংলাদেশ থাকতে আমার বাংলাদেশের লাইসেন্স এবং আমার ইন্টারন্যাশনাল লাইসেন্স ছিল। আমি একটা গাড়ি কিনলাম। গাড়ি কেনার পরে প্রথমে যেটা হেল্প করছে যে সব জায়গায় যাওয়া আসা করার জন্য আমার জন্য খুব সুবিধা হয়েছে। অ্যান্ড আমার ইউনিভার্সিটি ছিল ওলংগংয়ে, যেটা ক্যানবেরা থেকে প্রায় 250 কিলোমিটারের বেশি হবে, 268 কি 270 কিলোমিটার, যেটা 3 ঘন্টা লাগে ড্রাইভ করে যেতে। তো আমি আমার মনে আছে যে আমার ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ওরিয়েন্টেশন ছিল। সো আমি প্রথম 1 সপ্তাহ এখানেই ছিলাম। এখানে থাকার পরে আমি যখন ওরিয়েন্টেশনে গেলাম, আমার ফ্রেন্ড আমাকে নিয়ে গেল, সে ড্রাইভ করে নিয়ে গেল হাইওয়েতে। আমি প্রথম তখন ড্রাইভ করিনি, আমার ফ্রেন্ড আমাকে ড্রাইভ করে নিয়ে গেল ওরিয়েন্টেশনে। দেখলাম যে অনেক দূরের পথ, প্রায় 300 কিলোর মতো, 3 ঘন্টা আগে, কিন্তু ক্লান্তি আসলো না। এবং ওই প্রথম দিনে আমি একটা ডিসিশন নিলাম যে যদি আমার আসলে প্রথমত যেহেতু আমি আমার বড় একটা ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাইকে ছেড়ে চলে আসছিলাম, আমার একটু লনলিনেস কাজ করছে। এটা আমার মনে হয় যে আপনারা যারা আসবেন বা যারা আসছেন সবারই প্রথম ক্ষেত্রে একটা লনলিনেস কাজ করার স্বাভাবিক, কারণ আপনারা পরিবার ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে একটা ভিন দেশে এসে পাড়ি জমাবেন, যেখানে আপনাদের কোনো কিছু করে দেওয়ার মধ্যে কেউ থাকবে না, আপনার সমস্ত কিছু আপনাকে নিজেই করতে হবে। যাই হোক, আমি ওরিয়েন্টেশন থেকে আসলাম। এর মাঝখানে আমি চলতেছিলাম, যখন চলাফেরা করতেছিলাম, যখন আমি প্রথম, মনে আছে আমি যখন প্রথম মার্কেটে গেছি আমার কাপড় চোপড় কেনার জন্য, আমি দেখলাম যে এটা খুবই এক্সপেন্সিভ, খাবার দাবার খুবই এক্সপেন্সিভ। কারণ কি, আমি বাংলা টাকা কনভার্ট করতেছিলাম যে হাই হাই, একটা পানির বোতল, হাফ লিটারের পানির বোতল কিনে খাচ্ছি $5 দিয়ে, যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 400 টাকা পড়তেছে। তো যাই হোক, আমি ফাইন্যান্সিয়ালি আমার প্রথম অবস্থায় কোনো প্রবলেম ছিল না। আমি এনাফ টাকা পয়সা নিয়ে আসছিলাম, যেহেতু আমি জব করতাম এবং আমার এনাফ সেভিং ছিল। এবং আমি যখন এখানে আসছি, আমি আমার সেলফ স্পন্সর ছিলাম। অ্যান্ড আমার প্রথম কাজ যদি বলি, প্রথম জব যদি বলি, প্রথম চাকরিটা ছিল, চাকরি বলার আগে একটু বলে নিই, আমি প্রথমে গাড়ি কেনার পরে উবার ইটস করতাম, যেটা খাবার ডেলিভারি বলে আর কি। হ্যাঁ, আপনি উবার রাইড শেয়ারিং না, খাবার ডেলিভারি করতাম। তো দেখা যেত যে আমি সকালবেলা বের হচ্ছি, আমার কাছে মানে তখন ক্লাস শুরু হয় নাই, সকালে বের হচ্ছি, উবার করতেছি, বাসায় আসতেছি, লাঞ্চ টাঞ্চ করে আবার সন্ধ্যাবেলা উবার করতে যাচ্ছি, ভালো টাকা আসতেছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এত টায়ার্ড থাকতাম, কারণ এত ড্রাইভ করতে হইতো, আর এত ধরেন বারবার গাড়ি পার্ক করো, খাবার নাও রেস্টুরেন্ট থেকে, আবার ওয়েট করো রেস্টুরেন্টে খাবার পিক আপ করার জন্য, কারণ খাবার অনেক সময় রেডি থাকতো না। খাবার নাও, খাবার নিয়ে দেন খাবার ডেলিভারি করো, এগেইন আরেকটা অর্ডার আসছে, মানে সবসময় একটা মানে টার্গেটের ভিতর থাকতে হইতো। তো 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে মনে হলো যে না, এভাবে করে তো চলা যাবে না। আমি তো ডিসিশন নেই নাই যে আমি ক্যানবেরাতে থাকবো কিনা, নাকি আমি চলে যাবো এখান থেকে ওলংগংয়ে। যাই হোক, পরে আমি ওলংগংয়ে আরও খোঁজখবর নিলাম। আর সবচাইতে বড় একটা, আমি ক্যানবেরাতেই ছিলাম গত 2.5 বছর। যাই হোক, ক্যানবেরাতে থাকার পিছনে বড় কারণটা হচ্ছে যে প্রথম যে সেমিস্টারটা আমার ছিল পুরোটাই অনলাইনে ছিল। তখন কোভিডের সময় ছিল, আমার ফুল টাইম ওয়ার্ক রেট ছিল। তো আমি একটা জব খুঁজতেছিলাম, যে উবার করে আসলে আমি পড়াশোনা করতে পারতেছিলাম না, আমার কাছে খুবই টায়ারিং লাগতেছিল, যার কারণে আমি একটা জব খুঁজতেছিলাম। আমি এখানে অনেক জায়গায় জবে অ্যাপ্লাই করছি আমার ওভারসিজ এক্সপিরিয়েন্স দিয়ে, কেউই কখনো কোনো জবের ইন্টারভিউর জন্য ডাকে নাই। আমি জানি না কেন ডাকে নাই, হয়তোবা আমি এই মার্কেটের জন্য ফিট ছিলাম না, হয়তোবা আমি প্রিপেয়ার্ড ছিলাম না, হয়তোবা আমার অস্ট্রেলিয়ান কোনো এক্সপিরিয়েন্স ছিল না, যার কারণে আমাকে ডাকে নাই। অ্যান্ড এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসার পরে কিন্তু যে কোনো ধরনের সার্ভাইভাল জব, অড জব করে, সো আমিও করবো। এরপরে আমার ফ্রেন্ডদের মাধ্যমে কথা বলতে 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 আমি একটা ওয়্যার হাউসে জব পাই, যে ওয়্যার হাউসের কাজ ছিল যেখানে একটা কুরিয়ার কোম্পানি, বাংলাদেশে যেমন সুন্দরবন কুরিয়ার, করতোয়া কুরিয়ার আছে, সেরকম একটা কোম্পানি, যেখানে ধরেন ভোরবেলায় ট্রাক আসে সিডনি থেকে, মেলবোর্ন থেকে, বড় বড় পিক আপ আসে, ওই পিক আপ থেকে ওই মাল আনলোড করে বেল্টে উঠাই দিতে হইতো। 4 ঘন্টা কি 5 ঘন্টা শিফট করতাম। আমার মনে আছে ঠিক ভোর 5টা থেকে 9টা পর্যন্ত, কিংবা ভোর 4:30 থেকে 9:30 পর্যন্ত, এরকম 5 ঘন্টা বা 4 ঘন্টা শিফট করতাম। ভালো পে করতো, বাট ট্রাস্ট মি, আমি কখনো জীবনে আমি এরকম ফিজিক্যালি ডিমান্ডিং ওয়ার্ক কখনো করি নাই। আমার জন্য খুবই কষ্ট ছিল, প্রথমত ওয়েদারের কারণে, কারণ তখন অনেক ঠান্ডা ছিল ক্যানবেরাতে, আর ক্যানবেরা বরাবরই অনেক ঠান্ডা। তো যাই হোক, আমি এরপরে ওখানে কাজ মনে হয় 1 মাস কি 1.5 মাস কাজ করার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি কাজ এভাবে করতে থাকি তাহলে
আমার জন্য টিকে থাকা অনেক মুশকিল হবে। আমার মনে আছে যে আমি 2-3 দিন কান্না করছি, যে আমি রাতেবেলায় 4টার দিকে উঠতাম, উঠে কাজে গেছি 4:30 দিয়ে গেছি ঠান্ডার ভিতরে, এরপরে ভারী ভারী বক্স উঠাই দিছি, ভারী ভারী পার্সেল উঠাচ্ছি, উঠায় উঠায় বেল্টে দিচ্ছি। আমার কাছে এত খারাপ লাগছে প্রথম প্রথম, কিন্তু কিছু করার ছিল না, আমাকে কাজ করতেই হবে, কারণ ইটস ভেরি এক্সপেন্সিভ অস্ট্রেলিয়া। আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন বা আপনি অন্যান্য যে কোনো দেশের কথা বলেন, এটা বাইরে ডেভেলপ কান্ট্রিজ অনেক এক্সপেন্সিভ, বিকজ আমাদের দেশের কারেন্সি অনেক উইক। যাই হোক, আমি ওখানে কাজ করতে করতেই আমার কাছে তখন একটা জিনিস খুব ওয়েল ব্যালেন্স ছিল, যে আমার পড়াশোনা আর আমার কাজ খুব মানে কোনো সময় কনফ্লিক্ট করতো না। যে আমি মানডে টু ফ্রাইডে ধরেন 5 দিন কাজ করতাম, সব ভোরবেলায় কাজ করতাম, দেখা যাচ্ছে যে আমার ক্লাস শুরু হচ্ছে 2টার দিকে, আমি কাজ থেকে চলে বা 12টায় শুরু হচ্ছে, আমি কাজ থেকে শেষ করে এসে আমি অনলাইনে ক্লাস করতেছি, আমি সব পড়াশোনা করতেছি, আমার জন্য কোনো সমস্যা হচ্ছিল না। বাট তারপরেও আমার জন্য এই কাজটা কন্টিনিউ করা খুব টাফ ছিল, যার কারণে আমি আমার নতুন একটা কাজ খোঁজার জন্য আমি আবারও আমার ফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করি। এরপরে যাই হোক, আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি একটা রেস্টুরেন্টের পিজা শপে কাজ শুরু করি সেখানে, এবং গত ঠিক 2 বছর আমি ওখানেই কাজ করছি। কারণ ওইটা আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট ছিল। সো যার কারণে আমি অনেক কমফোর্টেবল ছিলাম ওখানে কাজ করতে। যদিও রেস্টুরেন্টে সব কিছুই করতে হয়েছে, আমি পিজা ডেলিভারি করতাম, পিজা বানাইতাম, ফুড প্রিপারেশন করতাম, কিচেনে কাজ করতাম, দেখা যাচ্ছে সুইপিং, মপিং, এভরিথিং সব কিছু করছি। সো আপনারা যারা বাংলাদেশ থেকে কখনো এই ধরনের কাজ করেন নাই, বা আপনি কখনোই কোনো কাজ করেন নাই, আপনি কখনো এসে ভাববেন না যে আপনাকে এগুলো করতে হচ্ছে। সার্ভাইভাল পিরিয়ডে আপনাকে অনেক কিছুই করতে হবে। এখানে অনেক রিসার্চ করে, পিএইচডি করে, বা অনেক এস্টাবলিশড এখন তারাও তাদের এই পিরিয়ডটাতে অনেক ধরনের কাজ করছে, যেটা তাদের মানে অন্য কোনো অপশন ছিল না। হয়তো অনেকের থাকে, আমার ক্ষেত্রে ছিল না। যাই হোক, আমি ওই রেস্টুরেন্টটাতে এতদিন কাজ করছি। এবং গাড়ির ব্যাপারটা বলি, প্রথম যখন গাড়ি কিনলাম, আমি ফেসবুক মার্কেট প্লেস থেকে গাড়ি কিনছিলাম। ফেসবুক মার্কেট প্লেসে প্রথম আমি 2-1টা গাড়ি ইন্সপেকশন করার জন্য গেলাম, কিন্তু বারবার প্রত্যেকটা জায়গায় ইন্সপেকশনে যাওয়াটাও আমার জন্য খুব টাফ ছিল, কারণ এই যে বললাম পাবলিক ট্রান্সপোর্ট খুব খারাপ। প্রত্যেকবার ধরেন আপনি অনেক সময় নিয়ে যেতে হইতো, আর সবার এখানে টাইম ফিক্স করা, আপনাকে এমন সময়ে বলতেছে যে সময় আপনি হয়তো বা আপনার জন্য পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্সেস করা খুব টাফ। সো আপনাকে উবার করতে হচ্ছে, যার কারণে ধরেন আমি যারা সেল করতেছিল তাদের সাথে আমি এমনভাবে কথা বললাম যে আপনি গাড়িটা নিয়ে আসেন, আমার যদি পছন্দ হয় আমি ইনস্ট্যান্ট ক্যাশ দিয়ে কিনে নিব। সো আমার ফার্স্ট কার আমি ওইভাবে মার্কেট প্লেস থেকে কিনছি। বাট যে গাড়িটা আমাকে 6-7 মাসের বেশি সাপোর্ট করে নাই, গাড়িটা আমার যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে। অ্যান্ড তারপরে আমাকে আবার সেকেন্ড গাড়ি কিনতে হয়েছে। সেকেন্ড গাড়ি কেনার ক্ষেত্রে আমি এইবার মার্কেট প্লেস থেকে গাড়ি কিনিই নাই, এর পরবর্তী গাড়ি আমি ডিলার থেকে কিনলাম। যাই হোক, এবার আসি পড়াশোনার পার্টটাই। যখন ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেল, এরপরে তো সেকেন্ড সেমিস্টারে আমার 2টা ক্লাস পড়লো ইন ক্যাম্পাস অ্যান্ড একটা ক্লাস অনলাইনে, এবং 2টা ক্লাস একই দিনে পড়লো। তখন আমি কিন্তু একটা মানে মানসিকভাবে ভেবে নিয়েছিলাম, এর মাঝখানে বলে নেই, আমি যেই ফ্রেন্ডের বাসাতে ছিলাম 1 থেকে 1.5 মাস মতো তারা আমাকে রাখছিল। এরপরে আমি নিজে আলাদা একটা বাসা খুঁজে, সেটাও আমি ফেসবুক মার্কেট প্লেস থেকে খুঁজতেছিলাম, কারণ আপনি এখানে যদি রিয়েল এস্টেটের মাধ্যমে বাসা নিতে চান, আপনার অনেক প্রসিডিওর্স ছিল, আর আপনি একা একটা বাসা অ্যাফোর্ড করতে পারবেন না। সো আমি যেহেতু একটা জাস্ট রুম খুঁজতেছিলাম যে শেয়ার্ড হাউজিংয়ে, তারপরে আমি ফেসবুক মার্কেট প্লেস থেকে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, আবারও আমার সবসময় আমাকে আমার ফ্রেন্ডরা অনেক হেল্প করছে এখানে, আমি এই বাসাটা পাই, এবং আমি ওই বাসাতে এখন পর্যন্ত থাকি। খুব বেশি একটা ভাড়া না, পার উইক আমি কম্পারেটিভলি অন্যান্য মানুষের চাইতে অনেক কম ভাড়ায় পে করি, এবং খুব ভালোভাবে এখানে থাকি। এরপরে যখন আমার সেমিস্টার শুরু হয়ে সেকেন্ড সেমিস্টার আসলো, আমার মনে আছে যে আমার 2টা ক্লাস একই দিনে পড়ে ক্যাম্পাসে, এবং একটা ক্লাস অনলাইনে পড়ে। সো একদিন দেখেন, আমি প্রথমে বলছি 300 কিলোমিটার ড্রাইভ করে যাওয়া এবং 300 কিলোমিটার ড্রাইভ করে আসা, 6 ঘন্টার ব্যাপার। সো আমি যেটা করলাম, আমি দেখলাম যে না, আমার 2টা ক্লাস একই দিনে পড়তেছে, সো আমি এখান থেকে আর মুভ করবো না। সো আমি এইখান থেকে ভার্সিটি যাইতাম, আসতাম, এবং ক্লাস হইতো কিন্তু এভরি ফোর্থনাইটলি, ধরেন প্রত্যেক দিন না,
মাসে 2টা দিন ক্লাস থাকতো বা ওয়ার্কশপ থাকতো, সেটা আমাকে মাসে 2 দিন ড্রাইভ করা লাগতো। সো আমার জন্য খুব বেশি হার্ড ছিল না যে ক্যানবেরা থেকে ওলঙ্গং যাও আসো, এটা খুব বেশি হার্ড ছিল না। সো এভাবে আমার ভার্সিটি লাইফ, মনে করেন যে থার্ড সেমিস্টার আসছে, থার্ড সেমিস্টার হয়তো 2 দিন যাওয়া লাগছে, বা মাসে 6 দিন যাওয়া লাগছে, 4 দিন যাওয়া লাগছে, আমি এখানে থেকে যাওয়া আসা করছি, কারণ ততদিনে আমি এখানে অনেক কমফোর্টেবল হয়ে গেছি। আমার এখানে মোটামুটি মানুষজনের সাথে পরিচিতি হয়ে গেছে এবং আমার এখানে খুব ভালো লাগতো। সবচেয়ে বড় একটা ধাক্কা আসে যখন আমার গাড়ি নষ্ট হয়ে যায়। গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পরে, কারণ দেখেন আমি যেহেতু গাড়ি করে ভার্সিটি যাইতাম আসতাম, কাজে যাইতাম আসতাম, গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পরে না আমি মোটামুটি অকেজো হয়ে পড়ি। এবং 1 সপ্তাহের জন্য আমাকে আমার একটা ফ্রেন্ড গাড়ি দেয়, যে ওর গাড়িটা বলে যে ঠিক আছে তুই আমার গাড়িটা নিয়ে যা। 1 সপ্তাহের জন্য দেয়, আমি 1 সপ্তাহের জন্য গাড়িটা নেই, আর এর ভিতরে আমার গাড়ি আমি সার্ভিস সেন্টারে দিই যে ঠিক হবে কিনা, এবং তারা বলে যে অনেক টাকা লাগবে ঠিক করার জন্য, যেটা সেটা ইউরোপিয়ান একটা গাড়ি ছিল। আপনাদের জন্য একটা বড় সাজেশন, যখন আপনারা এখানে আসবেন ভুল ক্রমেও কোনো ইউরোপিয়ান গাড়ি, মার্সিডিজ, বিএমডাব্লিউ, অডি আর ভক্সওয়াগন এই ধরনের গাড়ি আপনারা কিনবেন না, কারণ এটা হয়তো আপনার দেখতে ভালো লাগবে, অনেক অনেক মানে ভালো গাড়ি, এবং দামও অনেক কম থাকে। একটা সার্টেন টাইমের পরে না, একটা সার্টেন অডিওমিটারের পরে আপনার ওই গাড়িগুলো ভালো সার্ভিস দিবে না, যার কারণে তারা কম দামে সেল করে দেয়। সো এরপরে আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে আমি একটা ভালো গাড়ি কিনবো। এরপরে আমি সিডনি থেকে আমি একটা ডিলারের কাছ থেকে আমি আমার বর্তমান গাড়িটা কিনি, সেটা টয়োটা ক্যামরি 2017, এবং যেটা আমাকে আজ পর্যন্ত গত 2 বছর মতো, প্রায় 2 বছর হয়ে আসতেছে, এই সেপ্টেম্বরে 2 বছর হয়ে যাবে, 2 বছর মতো আমাকে খুবই ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। এবার আসি যে আমি যখন, সবার একটা প্রশ্ন থাকে যে যখন আপনি এখানে আসছেন স্টুডেন্ট ভিসাতে, তখন এটা কি পসিবল যে আপনি আপনার টিউশন ফিস প্লাস আপনার লিভিং কস্ট আপনি কাজ করে ক্যারি করবেন? এইটা আসলে দেখেন, এটা খুবই ইম্পসিবল, আবার খুবই সহজ সেটা ব্যাপারটা না। এটা ডিপেন্ড করে মানুষ টু মানুষ, এবং কার কত টাকা টিউশন ফিস, কার কতটুকু স্কলারশিপস আছে। সো আপনার যদি ধরেন মনে করেন যে খুব বড় একটা অ্যামাউন্টের স্কলারশিপ থাকে, আপনার টিউশন ফিস ভেরি লেস, আপনি হয়তো ম্যানেজ করতে পারবেন, বাট এখানে আপনার পড়াশোনা অনেক ব্যাঘাত ঘটবে। আমার মনে হয়েছে যে আমি ধরেন মাস্টার্সে আসছি এখানে। সো মাস্টার্সে ব্যাচেলরের তুলনায় পড়াশোনার প্রেশারটা একটু কম ছিল, আর এখানকার পড়াশোনার ব্যাপারটাও কিন্তু একটু ডিফারেন্ট। যে বাংলাদেশে যেরকম মনে করেন যে আপনি পরীক্ষার আগের দিন রাতে বলে পড়ে, বা 2-3 দিন আগে পড়ে আপনি পরীক্ষা দিবেন, শেষ পাস, ঠিক আছে, ভালো রেজাল্ট করে ফেলতেছেন, A+ পেয়ে যাচ্ছেন, এখানে ব্যাপারটা সেরকম না। এখানে আপনার প্রত্যেকটা টিউটোরিয়াল ও ওয়ার্কশপে আপনাকে অ্যাটেন্ড করতে হবে, আপনার গ্রুপ অ্যাক্টিভিটিস থাকবে, এবং আপনার বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট থাকে। আপনি থ্রু আউট দ্য কোর্স আপনি যদি প্রত্যেক দিন পড়াশোনা না করেন, আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশনের আগের দিন বসে আপনি ব্ল্যাঙ্ক হয়ে যাবেন। সো পড়াশোনা করে প্লাস দেখেন, আপনার যদি একটা লেকচার যদি 30 ঘন্টা থাকে পুরো সেমিস্টারে, আপনাকে 30 ঘন্টার এগেনস্টে আরও 60 ঘন্টা পড়াশোনা করা লাগবে। তার মানে আপনি যদি উইকলি যদি আপনার ধরেন 10 ঘন্টা ক্লাস থাকে বা ওয়ার্কশপ থাকে, আপনার আরও 4 ঘন্টা থেকে 6 ঘন্টা টিউটোরিয়াল আছে, মানে 16 ঘন্টা। এই 16 ঘন্টার এগেনস্টে আপনাকে আরও মনে করেন যে 20 ঘন্টা থেকে 30 ঘন্টা আপনাকে পড়াশোনা করা লাগবে ব্যক্তিগতভাবে। তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন, মানে আপনি জানতে পারবেন। আর এইখানে যেটা হয় যে মানুষজন অনেকে আসে স্টুডেন্ট ভিসা নিয়ে আসে, এবং এসে নামে মাত্র স্টুডেন্ট থাকে। আমি দেখছি অনেক স্টুডেন্টকে, আমি অনেকের সাথে গ্রুপ ওয়ার্ক করছি, যারা নামে মাত্র স্টুডেন্ট, শুধুমাত্র আসছে পড়াশোনা করার জন্য, মানে অস্ট্রেলিয়াতে আসছে থাকার জন্য, স্টুডেন্ট ভিসাটা শুধু ব্যবহার করছে। তাদের কেস ডিফারেন্ট, তারা ধরেন ফুল টাইম কাজ করতেছে, ক্যাশে কাজ করতেছে বা ট্যাক্সে কাজ করতেছে, হোয়াট এভার, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কাজ করে তারা টিউশন ফি দিচ্ছে। এখন তারা যদি আপনাকে বলে যে না, কাজ করে টিউশন ফি দেওয়া সম্ভব, তাহলে আপনি যদি ওই দলের লোক হয়ে থাকেন আপনার জন্য ঠিক আছে। বাট আপনি যদি মনে করেন যে আপনি রিয়েলি পড়াশোনা করতে চান এবং এখান থেকে আপনি হাই ডিস্টিংশন নিয়ে বের হইতে চান, তাহলে আমি বলবো যে না, আপনি কাজ করে আপনার টিউশন ফি দিয়ে আপনার লিভিং কস্ট সমস্ত কিছু আপনি ক্যারি করতে পারবেন না। ইট ইজ ভেরি হার্ড। আমি বাংলাদেশ থেকে আমার প্রায় 3 সেমিস্টারের টাকা আমি দিয়ে আসছিলাম, এবং আমি আরও অনেক টাকা নিয়ে আসছিলাম, যার কারণে আমার জন্য কষ্ট হয় নাই। কষ্ট হইতো না, হয়েছে একটু কষ্ট হইতো না আরও, যদি আমার গাড়িটা নষ্ট না হইতো। কারণ গাড়ি কিনতে যে আমার পরে মনে করেন যে $20,000 আমার ওখানে চলে গেছে। এনিওয়ে, এরপরে আসি
যখন পড়াশোনা শেষ হইলো, পড়াশোনা শেষ হওয়ার পরে জীবনটা কেমন ছিল, বা এখানে এই যে একা একা থাকি বা একা একা ছিলাম যখন স্টুডেন্ট ভিসাতে, যখন আমি পড়াশোনা করছি, আমি আপনাকে বলবো আপনি যদি বিবাহিত হন বা আপনার যদি ওইরকম মানে ধরেন অপশন থাকে যে আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন অ্যান্ড আপনার ওয়াইফ ইজ এ ভেরি সাপোর্টিভ পারসন, আই উইল সাজেস্ট ইউ টু ব্রিং ইউর ওয়াইফ হেয়ার অ্যান্ড স্টার্ট এ নিউ বিগিনিং। এই দেশে সুন্দর করে একটা জীবন শুরু করতে পারবেন আপনি। আপনি একা হলে না আপনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। ওই যে বললাম, দিন শেষে আপনার একটা লনলিনেস কাজ করবে, দিন শেষে আপনার একটা ডিপ্রেশন চলে আসতে পারে, ঠিক আছে? আর এই বিষয় নিয়ে কথা একটু হয়তো আমরা অন্য কোনো ভিডিওতে আরও ডিটেলসে বলবো, বাট আমি আর একটা বিষয় আজকে একটু আপনাদেরকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আসার ব্যাপারে, বা আপনি আসার কথা ভাবতেছেন, বা আপনি আসতেছেন, বা আপনি চলে আসছেন নতুন, আপনার মনে যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্ট করে জানান। আর আমি আগামী দিনগুলোতে চেষ্টা করব প্রত্যেকটা বিষয় নিয়ে, স্টুডেন্ট ভিসা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি আপনার সমস্ত ডকুমেন্ট প্রিপেয়ার করবেন, এবং আপনার ব্যাংক কি পরিমাণে ব্যাংক ব্যালেন্স আপনার থাকা প্রয়োজন, এখানকার জীবনযাপন কেমন, এবং পড়াশোনা শেষ করার পরে আপনি থাকতে পারবেন কিনা, আপনার পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়ার জন্য কি করতে হবে, বা আপনি কিভাবে সাবজেক্ট চুজ করবেন, আপনার এখানে কোন কোন খাতে ফিক্সড খরচ আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি সামনের দিনগুলোতে কথা বলবো, আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব। আমার আজকের ভিডিওটা হয়তো বা খুব বেশি ভালো হয় নাই, খুব বেশি গোছানো হয় নাই। আমি চেষ্টা করব সামনের দিনগুলোতে আরও ইনফরমেটিভ ভিডিও তৈরি করার জন্য, আরও গোছায় কথা বলার জন্য। আজকের মতো হয়তো বা এখানে বিদায় নিব। তার আগে একটা জিনিস একটু শেয়ার করে নিই, সেটা হচ্ছে যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা কারোর জন্য হেল্পফুল, ডেফিনেটলি তাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।